তাহলে শুরু করে দিলাম। আমাদের প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে গতিবিদ্যা। এখানে বস্তুর গতি সম্পর্কে আলোচনা করা হবে, কিন্তু গতির কারণ সম্পর্কে আলোচনা করা হবে না। আরেকটা অধ্যায় আছে নিউটনিয়ান বলবিদ্যা, এর পরের অধ্যায়টা প্রথম পত্রের চতুর্থ অধ্যায়। ওইখানে বল নিয়ে আলোচনা আছে, মানে গতির কারণ নিয়ে আলোচনা আছে। ওকে, আমরা 9-10-এ একমাত্রিক গতি সম্পর্কে আলোচনা করেছিলাম। এখানে আরেকটা এক্সটেনশন আছে দ্বিমাত্রিক গতি। যারা ভেক্টর স্যারের ক্লাসটা খুব ভালো করে বুঝে ফেলছো, ভেক্টর বিভাজন বুঝে গেছো, তাদের জন্য আর কোনো কঠিন কিছু নাই। আরেকটু আছে বৃত্তীয় গতি। বৃত্তীয় গতির নাম তোমরা আগেই শুনেছো, এখন শুনেছো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যারা ভেক্টর বিভাজন ভুলে গেছো, কোন একটা ভেক্টরকে এক্স অক্ষের দিকে বিভাজিত করলে কতটুকু পাওয়া যায়, ওয়াই অক্ষের দিকে বিভাজিত করলে কতটুকু পাওয়া যায়, তারা একটু দেখে নিবা নেক্সট ক্লাসে। আজকে লাগবে না। আজকে আমরা পড়বো একমাত্রিক গতি, ওয়ান ডাইমেনশনাল মোশন, সরল রৈখিক গতি। আমরা কি কি পড়ছিলাম এগুলো একটু মনে করাই দিই। আমরা একমাত্রিক গতি দুই ধরনের পড়ছিলাম। একটা হচ্ছে আনুভূমিক বরাবর, মানে ভূমির সমান্তরালে সামনে পিছে ডানে বায়ে এরকম গতি। আরেকটা একমাত্রিক গতি পড়ছিলাম উপরে নিচে, উপর দিকে ছুড়ে মারছি অথবা উপর থেকে কোনো একটা বস্তুকে ছেড়ে দেওয়া হয়েছে, এরকম পড়ছিলাম। তো একমাত্রিক শব্দটার অর্থ হচ্ছে যদি কোনো রাশিকে একটা মাত্র সংখ্যা দিয়ে প্রকাশ করা যায়, তাহলে ওই রাশিটাকে একমাত্রিক রাশি বলে। তাহলে বুঝতে পারতেছো, দ্বিমাত্রিক বলতে দুইটা রাশি লাগবে, ত্রিমাত্রিক বলতে তিনটা রাশি লাগবে। ওকে, গতির সংজ্ঞা সবারই মনে আছে, তারপর আমি একটু মনে করে দিচ্ছি। আমি শেষের দিকে সময় পেলে কিন্তু সবাইকে জিজ্ঞাসা করবো, এই যে যেগুলো বলতেছি সবাই জিজ্ঞাসা করবো। গতি কাকে বলে? সময়ের সাথে বস্তু এর অবস্থানের পরিবর্তন করলে তবে তা গতি, মানে তাকে গতি বলে। আর যদি সময়ের সাথে বস্তু এর অবস্থান পরিবর্তন না করে তবে তা স্থিতি বা স্থিতিশীল অবস্থায় আছে বলবো। তুমি বাসা থেকে কলেজের উদ্দেশ্যে রিক্সা রওনা হয়েছো, তাহলে সময় যত চলে যাচ্ছে তোমার অবস্থানের পরিবর্তন হচ্ছে, তাহলে তুমি গতিশীল আছো। আর এখন তুমি ক্লাস করতেছো, টেবিলে বসে আছো, সময় চলে যাচ্ছে কিন্তু তোমার অবস্থানের পরিবর্তন হচ্ছে না, এই জন্য তুমি এখন স্থিতিশীল অবস্থায় আছো, তোমার মধ্যে কোনো গতি নাই। তাহলে গতি হচ্ছে সময়ের সাথে অবস্থানের পরিবর্তন। একমাত্রিক একমাত্রিক দ্বিমাত্রিক তিনমাত্রিক একবার বলছিলাম, আবার বলি। যদি রাশি প্রকাশে একটি স্থানাঙ্কই যথেষ্ট হয়, মানে একটি মানই যথেষ্ট হয়, সোজা বরাবর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, দিকের কোনো পরিবর্তন যদি না হয়, তখন সেই রাশিটা হচ্ছে একমাত্রিক রাশি। আর যদি দিকের পরিবর্তন হয়ে যায় কিন্তু একটা তলের মধ্যে সীমাবদ্ধ থাকে, ফ্লোরের মধ্যে আছে বা ওয়ালের মধ্যে আছে, ওয়াল থেকে উঠে যাচ্ছে না বা ওয়ালের ভেতরে ঢুকে যাচ্ছে না, তাহলে সেটা দ্বিমাত্রিক। আর ত্রিমাত্রিক হচ্ছে পাখির উড়াউড়ি, পাখি একবার এদিকে যাচ্ছে একবার ওইদিকে যাচ্ছে। এটাকে পাখির উড়াউড়িকে যদি, পাখির অবস্থানকে যদি প্রকাশ করতে চাই, তাহলে অবশ্যই তিনটা স্থানাঙ্ক রাখবে, এক্স ওয়াই জেড। ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা প্রয়োজন পড়বে। ওকে, 9-10 আমরা এসব রাশি পড়েছি। স্মরণ, এখানে লেখার কারণ হচ্ছে যে স্মরণ এর সাথে কি কি বিষয় তুমি মনে রাখবা বা এখন মনে করার চেষ্টা করবা। 7টা পয়েন্ট লিখছি আমি, খেয়াল করে দেখো। আমরা জানি স্মরণ হচ্ছে, অর্থাৎ নির্দিষ্ট বানান নিতে ভুল হয়েছে, দেখা যায়। স্মরণ হচ্ছে নির্দিষ্ট দিকে পারিপার্শ্বিকের সাপেক্ষে অবস্থানের পরিবর্তন। আশেপাশে যা কিছু আছে তার সাপেক্ষে অবস্থানের পরিবর্তন হইলে তবে তাকে স্মরণ বলে। স্মরণ একটা ভেক্টর রাশি, এটা আমরা জানি।
ভেক্টর রাশি বলতে মান দিক দুটায় প্রয়োজন যে রাশিতে সেটা হচ্ছে ভেক্টর রাশি। তো ভেক্টর রাশি তাহলে দিক কোনটা হবে, সরণের দিক কোনটা হবে, যেহেতু ভেক্টর রাশি দিক হবে আদি বিন্দু, এই যে আঁকাবাঁকা পথে এ থেকে বি পর্যন্ত কেউ যদি যায় তাহলে আদি বিন্দু এ থেকে শেষ বিন্দু বি পর্যন্ত সরল রেখা আঁকলে যে দিকটা পাওয়া যাবে সেটা হচ্ছে এই সরণের দিক। একটা বস্তু এ থেকে বি তে যে গেছে, এখানে যে সরণ হয়েছে সরণের দিক হচ্ছে এ থেকে বি এর দিক সোজা সরল রৈখিক যে দিকটা সেটা। মান কোনটা, এ থেকে বি এর সর্বনিম্ন যে দূরত্বটা, সরল রৈখিক যে দূরত্বটা, আদি বিন্দু থেকে শেষ বিন্দুর ন্যূনতম দূরত্ব অথবা সরল রৈখিক দূরত্ব, এটা হচ্ছে সরণের মান। একে এস দিয়ে প্রকাশ করা হয়। সরণের একক মিটার, মিটারকে প্রকাশ করা হয় এম দিয়ে, 7 মিটার 10 মিটার। মাত্রা হচ্ছে এল, আমরা জানি। আমি যে কোনো রাশি, ওয়ালাইকুম সালাম, যে কোনো রাশিকে এইভাবে 7টা পয়েন্ট, সংজ্ঞা, রাশিটার প্রকৃতি, যদি দিক রাশি হয় তাহলে দিক কোনটা হবে, মান কোনটা হবে, একে কি দিয়ে প্রকাশ করা হয়, একক, মাত্রা, এরকম 6-7টা পয়েন্ট দিয়ে মনে রাখবা। ওকে, তাহলে অন্যান্য রাশিগুলো একটু দেখি, মনে করার চেষ্টা করি। দূরত্ব হচ্ছে মোট অতিক্রান্ত পথ, আঁকাবাঁকা সব মিলিয়ে যতটুকু পথ অতিক্রম করছো তুমি সেটা হচ্ছে দূরত্ব। এটা একটা স্কেলার রাশি, কারণ এর দিক নির্দিষ্ট না, একে ডি দিয়ে প্রকাশ করা হয়। আর সবকিছুই সরণের মতো। স্পেশাল বিষয় হচ্ছে যদি যাত্রা পথে দিকের পরিবর্তন না ঘটাও, দিকের পরিবর্তন না ঘটাও মানে সোজা যদি তুমি যাও তাহলে দূরত্ব যা সরণ তাই, আর যদি দিকের পরিবর্তন ঘটাও তাহলে দূরত্ব বেড়ে যাবে, মানে অনেক দূরত্ব তোমাকে অতিক্রম করবা কিন্তু সরণ হবে না বললেই চলে। বৃত্তপথ ঘুরে আবার আগের বিন্দুতে চলে আসলা, সরণ শূন্য কিন্তু দূরত্ব অনেক, 2πr পরিমাণ দূরত্ব অতিক্রম করবা। ওকে, বেগ হচ্ছে সময়ের সাথে বস্তুর সরণের হার, এটা একটা ভেক্টর রাশি আমরা জানি, ভি দ্বারা প্রকাশ করা হয়, একক মিটার পার সেকেন্ড, মাত্রা এলটি ইনভার্স 1। দ্রুতি হচ্ছে একক সময়ে অতিক্রান্ত দূরত্ব, দ্রুতির সাথে দূরত্বের সম্পর্ক, দূরত্ব যেহেতু স্কেলার রাশি তাহলে দ্রুতিও স্কেলার রাশি। একে ভেক্টর বেগের মতো করেই প্রকাশ করা হয়, বেগের একক কি, বেগের মাত্রা, দ্রুতির মাত্রা বেগের মাত্রা। ত্বরণ, ত্বরণ হচ্ছে বেগ বৃদ্ধির হার, বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। যেহেতু বেগের সাথে সম্পর্ক তাহলে এটা ভেক্টর রাশি, এ দিয়ে প্রকাশ করা হয়, মিটার পার সেকেন্ড স্কয়ার হচ্ছে একক, মাত্রা হচ্ছে এলটি ইনভার্স 2। ওকে, এবার বেগের কয়েকটা সংজ্ঞা দেখতেছি, পার্থক্য করে পড়বা। হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8, 8 ধরনের বেগের সংজ্ঞা পড়তেছি, সবই বেগ। হ্যাঁ, সবগুলোর মধ্যে তুমি পার্থক্য করে পড়বা কোনটা কোন বেগ, ঠিক আছে? আমি একটু বলে দিচ্ছি। সমবেগ, যদি সময়ের সাথে বেগের পরিবর্তন না ঘটে, বেগের পরিবর্তন না ঘটা মানে দিকের পরিবর্তন ঘটা যাবে না, মানেরও পরিবর্তন ঘটা যাবে না। ভেক্টরের ক্ষেত্রে যে কোনো একটা পরিবর্তন হয়ে গেলেই কিন্তু পরিবর্তন হয়ে যাবে। তাহলে সময়ের সাথে যদি বেগের পরিবর্তন না ঘটে তাহলে সমবেগ। অসমবেগ তো বুঝতে পারতেছো, সময়ের সাথে যদি বেগের পরিবর্তন ঘটে যায়, বাড়ুক কমুক যাই হোক না কেন, সেটাকে অসমবেগ বলবো আমরা। মধ্যবেগ, যাত্রাপথের মধ্য বিন্দুতে বেগ, তুমি যাচ্ছ ঢাকা থেকে চিটাগাং পর্যন্ত, মাঝে মনে করো কুমিল্লা বা ফেনী, তাহলে ফেনীতে যে বেগটা সেটাকে আমরা বলবো মধ্যবেগ। বা অনেক সময় বলে যে এই গড় বেগটাকে অনেক সময় মধ্যবেগ বলা হয়। বুঝে নিতে হবে যে আসলে কি চাচ্ছে। আপেক্ষিক বেগ, এটা স্যার পড়াইছেন, আমি দেখেছি। কোনো কিছু সাপেক্ষে বেগকে আপেক্ষিক বেগ বলে। তুমি যখন রাস্তার পাশ দিয়ে যাচ্ছ, হেঁটে যাচ্ছ, ওয়ালের সাপেক্ষে তোমার একটা বেগ আছে। আবার তুমি যখন রিক্সায় যাচ্ছ তোমার বন্ধুর সাথে, বন্ধুর সাপেক্ষে তোমার
বেগ আছে কিন্তু সেটা শূন্য। আমরা আপেক্ষিক বেগ বের করি কিভাবে? আমার বেগ যার সাপেক্ষে তাকে বিয়োগ করে দিই। আমি যখন বন্ধুর সাপেক্ষে আমার বেগ বের করতেছি, রিক্সায় বসে আছি, বন্ধুর বেগ থেকে আমার বেগটা বিয়োগ করে দিতেছি। যেহেতু দুজনের বেগ একই, রিক্সায় বসে আছি, এই জন্য আমাদের দুজনের মধ্যে আপেক্ষিক বেগ শূন্য। কিন্তু যদি আমি আমার পাশে যে ওয়াল আছে বা দোকান আছে ওই সাপেক্ষে আমার বেগ বের করি, তাহলে কি করব? ওয়াল থেকে আমার বেগটা বিয়োগ করে দেব, তো আমি আপেক্ষিক বেগ পেয়ে যাব। তাহলে কোনো কিছু সাপেক্ষে বেগকে আপেক্ষিক বেগ বলে। তাৎক্ষণিক বেগ নতুন একটা সংজ্ঞা, যাত্রাপথে যে কোনো মুহূর্তের বেগ, মানে শুরু থেকে শেষ পর্যন্ত পুরো সময়টাকে আমরা কনসিডার করব না। তুমি ক্লাসে রওনা হয়েছিল 10টায়, 10টা 10-এ মনে হইলো যে এখন বেগটা একটু চেক করি, তাহলে 2-3 সেকেন্ডের জন্য তুমি কতটুকু দূরত্ব অতিক্রম করলা এটা একটু হিসাব করে দেখলা, তো দূরত্ব বের করলা আর কত সময়ের তুমি বেগটা হিসাব করে দেখছো সেটা দিয়ে ভাগ করে দিলা, তাহলে যে বেগটা পাবা সেটা হচ্ছে তাৎক্ষণিক বেগ। ওকে, তাহলে যে কোনো মুহূর্তে বেগ, হঠাৎ হঠাৎ তোমার কাছে মনে হলো যে আমি এখন একটু বেগটা চেক করে দেখি, তাহলে তোমার কাজ কি? অল্প সময়ের জন্য মনে করো 3 সেকেন্ড স্টপ ওয়াচ ধরলা, তারপরে দেখলা যে দূরত্বটা কত অতিক্রম করছে, দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে যে বেগটা পাবা সেটা হচ্ছে তাৎক্ষণিক বেগ। মনে থাকে যেন, যে কোনো মুহূর্তের বেগকে তাৎক্ষণিক বেগ বলে, মানে অল্প সময়ের জন্য। এটা অনেকে গুলা ফেলে আদি বেগ আর শেষ বেগ। আচ্ছা, আমি যে সব মিউট করে দেওয়ার পরেও, স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, মিউট করে দেওয়ার পরেও আনমিউট করা তো দরকার নাই, যেহেতু কোশ্চেন করতেছো না। ওকে, আদি বেগ আর শেষ বেগ এটা অনেকেই ভুল করে বা পড়ে না। আদি বেগ হচ্ছে গণনার শুরুতে বেগ, এরকম না যাত্রার শুরুতে বেগ না, কিন্তু এটা লিখে রাখবে সবাই, হ্যাঁ? আদি বেগ হচ্ছে গণনার শুরুতে বেগ, যাত্রার শুরুতে বেগ না, কিন্তু শেষ বেগ হচ্ছে গণনার শেষে বেগ। গণনা বলতে আমরা যাত্রাপথের পুরা সময়টাকে বিভিন্ন স্লটে ভাগ করতে পারি। মনে করো এই যে আমি একটা বক্স দেখাইছি এখানে, ফ্রেম 1, ফ্রেম 2, ফ্রেম 3। মনে করো তুমি কলেজ থেকে প্রথমে কোন একটা মোড় পর্যন্ত গেলা, মোড়ে যাওয়ার আগে তো সোজা রাস্তা, তোমার গাড়ি অ্যাক্সিলারেট হয়েছে, ত্বরণে চলছে, তাহলে যাত্রাপথের শুরুতে ছিল বেগ শূন্য, ত্বরণ হয়ে হয়ে বেগ বৃদ্ধি পাইছে, তারপরে একটু ক্রাউডেড রাস্তায় গেলা, ওইখানে কি হবে? তোমার ট্রাফিক বেশি থাকার কারণে স্পিড কমে যাবে, তাহলে বেগ কমতে থাকবে, কমতে থাকলো ফ্রেম 2-তে। আবার যখন তোমার বাসার গলির সামনে চলে গেল, তখন আবার খুব দ্রুত তোমার গাড়িটা চলবে, আবার ত্বরণ হবে। তো 3টা ফ্রেমের জন্য আমরা একবারে বলতে পারি না, হিসাবটা করতে পারি না। তো আমরা ফ্রেমে ভাগ করে নেই, যে প্রথমে যখন ত্বরণ হয়েছিল তখন একটা ফ্রেম, তারপরে যখন একটু মন্দন হয়েছে তখন আরেকটা ফ্রেম, তারপরে আবার যখন ত্বরণ হয়েছে তখন আরেকটা ফ্রেম বা আরেকটা সিনারি, এরকম আমরা হিসাবটা করি। তো প্রথম ফ্রেমের ক্ষেত্রে আমার শুরুতে যে বেগ সেটা আদি বেগ, ঠিক আছে। তো প্রথম ফ্রেমের শেষে যে বেগটা সেটা প্রথম ফ্রেমের জন্য শেষ বেগ, কিন্তু দ্বিতীয় ফ্রেমের জন্য এটা কিন্তু আদি বেগ, বা দ্বিতীয় সিনারির জন্য এটা আদি বেগ, মনে রাখবা। একইভাবে তৃতীয় সিনারির যেটা আদি বেগ, এটা হচ্ছে দ্বিতীয় সিনারির শেষ বেগ। টাইমের ক্ষেত্রে আমরা এটাকে T1, এটাকে T2, এটা T3 এভাবে প্রকাশ করি। তাহলে আদি বেগ হচ্ছে গণনার শুরুতে বেগ, মানে কোন একটা ফ্রেম ধরে ধরে আমরা হিসাব করি, ফ্রেমের শুরুতে কি বেগ ছিল সেটা হচ্ছে আদি বেগ, ওই ফ্রেমটা শেষে কি বেগ ছিল সেটা হলো এই ফ্রেমের জন্য শেষ বেগ, আবার ফ্রেম 2 এর জন্য কিন্তু সেটা আদি বেগ হয়ে যাবে। ওকে, গড় বেগ, গড় বেগের সংজ্ঞা অনেকে ভুলে যায়। গড় বেগ হচ্ছে মোট অতিক্রান্ত দূরত্বকে মোট ব্যয়িত সময় দিয়ে ভাগ করলে যা পাওয়া যায় সেটাই গড় বেগ। এটা হচ্ছে গড় বেগের মাস্টার ইকুয়েশন, মাস্টার সমীকরণ। মোট অতিক্রান্ত দূরত্বকে মোট ব্যয়িত সময় দিয়ে ভাগ করলে গড় বেগ পাওয়া যায়। ওকে, এবার লিখে দিইনি, পারবা তোমরা। সমদ্রুতি, সময়ের সাথে যদি দ্রুতির পরিবর্তন না ঘটে। অসমদ্রুতি, সময়ের সাথে যদি দ্রুতির পরিবর্তন ঘটে। সমত্বরণ, সময়ের সাথে যদি ত্বরণের পরিবর্তন না হয়।
অসম ত্বরণ যদি পরিবর্তন হয় বা আরো কমুক যাই হোক, তাৎক্ষণিক ত্বরণ বুঝতে পারতেছো যে কোনো মুহূর্তের ত্বরণ। গড় ত্বরণটা পরে আসতেছি। সমমন্দন, মন্দনের হার যদি সবসময় একই থাকে তাহলে সমমন্দন। অসম মন্দন, মন্দনের হার যদি পরিবর্তন হয়ে যায়, তাৎক্ষণিক মন্দন, যে কোনো মুহূর্তের মন্দন। গড় যে ত্বরণটা এটা ইম্পর্টেন্ট। গড় ত্বরণ আমাদের বইতে ওইভাবে স্পষ্ট করে দেয়া থাকে না, সমীকরণটা লিখে নিবা সবাই এবং কি চিন্তাও করবা। মনে করো তোমার ওই যে প্রথম 3টা ফ্রেম দেখিয়েছিলাম না, ফ্রেম 1, ফ্রেম 2, ফ্রেম 3, এইখানে তো অনেকগুলো বেগ ছিল। এখানে একটা বেগ ছিল, এখানে একটা বেগ ছিল, এখানে একটা বেগ ছিল, এখানে একটা বেগ ছিল। এই বেগগুলোর মধ্যে সর্বোচ্চ যে বেগ ছিল এটার থেকে সর্বনিম্ন যে বেগ এটা বিয়োগ করতে হবে। বিয়োগ করে ট্রাভেল যে মোট সময়, ট্রাভেল করতে মোট যে সময় লাগছে ফ্রেম 1, ফ্রেম 2, ফ্রেম 3 মিলে মোট যে সময় লাগছে এইটা দিয়ে ভাগ করতে হবে। ভাগ করলে যে রাশিটা পাওয়া যাবে সেটা হচ্ছে গড় ত্বরণ। গড় ত্বরণ বের করার সমীকরণ হচ্ছে যাত্রাপথের সর্বোচ্চ বেগ থেকে যাত্রাপথের সর্বনিম্ন বেগ বিয়োগ করতে হবে, ফ্রেম ওয়াইজ না, টোটাল, আর মোট সময় দিয়ে ভাগ করতে হবে। ওকে, এবার হচ্ছে আমাদের প্রিয় সমীকরণগুলো একটু দেখতেছি। সমীকরণগুলো দেখার পরে একটু চেঞ্জ করে দিব, তারপরে তোমাদের দুইটা ম্যাথ করতে দিব, পারবা আশা করি। আমরা পড়েছিলাম আনুভূমিক দিকে গতির জন্য কিছু সমীকরণ আর উল্লম্ব দিকে গতির জন্য কিছু সমীকরণ, মানে উপরে নিচে, উল্লম্ব বলতে উপরে নিচে, গতির জন্য কিছু সমীকরণ, আনুভূমিক মানে মাটির সমান্তরালে গতির জন্য কিছু সমীকরণ। বক্সে যে সমীকরণটা লিখছি এটা অন্য সবগুলো সমীকরণ থেকে আলাদা। বক্সের সমীকরণটা হচ্ছে s = vt। এটা সমবেগের জন্য সত্য, শুধুমাত্র সমবেগের জন্য সত্য। আর সবগুলো হচ্ছে সমত্বরণের জন্য সত্য বা সমমন্দনের জন্য সত্য। আমরা জানি s = ut + ½ at², v = u + at, v² = u² + 2as, s = u + v / 2 × t। সবগুলো রাশি আমাদের পরিচিত। s হচ্ছে সরণ, u হচ্ছে আদিবেগ, t সময়, a তো ত্বরণ জানা আছে, আর v হচ্ছে শেষ বেগ। এটা হচ্ছে আনুভূমিকের ক্ষেত্রে। উল্লম্বের ক্ষেত্রে আমরা একটু পরিবর্তন করে লিখি, সরণটাকে আমরা লিখি উচ্চতা, h দিয়ে লিখি হাইট, আর ত্বরণটা আনুভূমিকের ক্ষেত্রে কন্ট্রোল করা যায়, গাড়ি অ্যাক্সিলারেট করা যায়, কিন্তু উল্লম্বের ক্ষেত্রে যখন কোনো একটা বস্তুকে ছুঁড়ে মারা হয় বা ছেড়ে দেওয়া হয় তখন আর ত্বরণ আমাদের কন্ট্রোলে থাকে না, অভিকর্ষ ত্বরণ জি হিসেবে এটা ক্রিয়া করে। তাহলে আমাদের সমীকরণের মধ্যে এস টা চেঞ্জ হয়ে যাবে এইচ আর জি হয়ে যাবে এ। ওকে, তাহলে এইচ = ut + ½ gt², v = u + gt, v² u² + 2gh। এবার এখানে একটা কথা লিখছি, প্যারাশুটের ক্ষেত্রে সমবেগ। প্যারাশুট যখন পড়তে থাকে প্রথমে ত্বরণ হয়, তারপরে একটা সময় গিয়ে সমবেগে চলতে থাকে। তো এটাকে অনেক সময় হয়তো কনসিডার করতে হতে পারে। আর সাধারণত উল্লম্বের ক্ষেত্রে সমবেগ কনসিডার করি না আমরা। ওকে, এখানে দেখো বক্সে কি লিখছি, মন্দন হলে -a - g। এটা আমরা জানি সবাই। কোনো গাড়ি যদি বলি যে বেগ কমে যাচ্ছে, সমমন্দন হচ্ছে, থেমে যাচ্ছে, তখন এই সমীকরণগুলো যেখানে যেখানে a আছে, ত্বরণ আছে, সেখানে চিহ্নটা হয়ে যাবে মাইনাস। কিরকম, s = ut - ½ at², v = u - at, v² = u² - 2as। আর এইখানে তো আমাদের a নাই, তাহলে এখানে মাইনাসের কোনো সুযোগ নাই। আর এখানে হবে h = ut - ½ gt², v = u - gt, v² = u² - 2gh। ওকে, এগুলো তো তোমাদের জানা সবকিছু। আমি এখন তোমাদেরকে এই যে চিহ্নগুলো শিখেছিলাম এগুলো চেঞ্জ করে দেবো, একটু চেঞ্জ করে দেবো। ইন্টারমিডিয়েট আমরা একটু পরিবর্তন করে লিখি, সবাই নোট ডাউন করবা। আর আগের পৃষ্ঠার সমীকরণগুলো সবাই এরকম করে লিখবা। আমি এখন যেভাবে বলতেছি এই চিহ্নগুলো ব্যবহার করে লিখবা। আগে বেগকে আমরা ইউ দিয়েও প্রকাশ করতাম, কিন্তু ইন্টারমিডিয়েটে আমরা বেগকে অবশ্যই শুধু ভি দিয়েই প্রকাশ করব।
ইউ দিয়ে আর প্রকাশ করব না। তাহলে কিভাবে আদি বেগ শেষ বেগ চিহ্নিত করব? শেষ বেগ আগের মতো ভি দিয়ে চিহ্নিত করব, আদি বেগ ভি নট বা ভি জিরো বলতে পারো, যে যেভাবে কমফোর্ট ফিল করো। আদি বেগকে আমরা ভি নট দিয়ে প্রকাশ করব। আগের সমীকরণগুলো এখানে আদি বেগকে তুমি ভি নট দিয়ে রিপ্লেস করে দিবা। হ্যাঁ, এখন আজকে সবাই অবশ্যই নতুন করে রিরাইট করবা সমীকরণগুলো, এর সাথে পরিচিত হবা এবং রিল্যাক্স হয়ে যাবা যে ভি আসলে ভি কি। আমরা আগে ছোটকাল ছিলাম তো, এই জন্য আমাদেরকে ওইভাবে ইউ দিয়ে পড়ানো হয়েছিল। এখন আসলে ভি নট আদি বেগ। আর যদি কখনো আমাদের এক্স অক্ষের বেগের উপাংশ দেখানোর প্রয়োজন পড়ে, হ্রাসের ক্ষেত্রে পড়বে, দ্বিমাত্রিক গতি যখন পড়বো, তখন আমরা সেটা ভি এক্স দিয়ে প্রকাশ করব। ভি এক্স দেখলে বুঝবা এটা হচ্ছে বেগের এক্স অক্ষের উপাংশ বোঝানো হচ্ছে। আর যদি ওয়াই অক্ষের উপাংশ দেখাইতে চাই তাহলে ভি ওয়াই দিয়ে প্রকাশ করব। মানে উপরে নিচে যদি বেগের উপাংশ দেখাইতে চাই তাহলে ভি ওয়াই দিয়ে প্রকাশ করব। আর ত্বরণের ক্ষেত্রেও খুব কম চেঞ্জ, এ দিয়ে প্রকাশ করতাম। এখন যদি এক্স অক্ষের উপাংশ দেখায় বা এক্স অক্ষে ত্বরণ দেখায় তাহলে এ এক্স দিয়ে প্রকাশ করব, ওয়াই অক্ষে যদি ত্বরণ দেখায় তাহলে ওয়াই দিয়ে প্রকাশ করব। আর এখন তোমাদের জন্য একটা চ্যালেঞ্জিং এইচডব্লিউ, এটা তোমাদের 9-10 এর বইয়ের ছবি। এখানে 3টা গ্রাফ একই পেজে করা আছে, তোমরা এগুলো অবশ্যই করেছো। এখানে ডান বরাবর মানে এক্স অক্ষ বরাবর প্রত্যেকটা গ্রাফে সময় বসানো হয়েছে, আর ওয়াই অক্ষ বরাবর এই নিচের গ্রাফটাতে ত্বরণ বসানো হয়েছে, তারপরে উপরে মাঝের গ্রাফটাতে বেগ বসানো হয়েছে, আর সবচেয়ে উপরের গ্রাফটাতে দূরত্ব বসানো হয়েছে। আমাদের ত্বরণ যদি দেয়া থাকে তাহলে ওইখান থেকে 1 সেকেন্ড পরে বেগ কত, 2 সেকেন্ড পরে বেগ কত, 5 সেকেন্ড পরে বেগ কত খুব সহজে বের করে ফেলতে পারবো। আর ওইখান থেকে আমরা দূরত্ব বের করতে পারবো ত্বরণ দেয়া থাকলে। আর এইগুলো যেহেতু সময় আমি স্বাধীন মতো নিতে পারতেছি, 1 সেকেন্ডে দূরত্ব কত অতিক্রম করেছে, 2 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করেছে, 3 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করেছে, 4 সেকেন্ডে কত, 5 সেকেন্ডে কত, আমরা সহজে বের করে ফেলতে পারবো। এটা ছিল আমাদের 9-10 এর গ্রাফ। এখন তোমাদের জন্য যেটা এইচডব্লিউ এবং চ্যালেঞ্জ, সেটা হচ্ছে এই 5 সেকেন্ডের পরে গাড়িটাকে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার সমমন্দন করানো হয়েছে। এই যে গাড়িটা চলতেছিল তাকে সমমন্দনে চালানো হয়েছে। পরবর্তী 5 সেকেন্ডের জন্য এই 3টে গ্রাফ কেমন হবে, 3টে গ্রাফ তোমরা রাখবা। নিশ্চিত করে বুঝে নাও, এখানে এই যে 1 2 3 4 5 সেকেন্ডের জন্য 2 মিটার পার সেকেন্ড স্কয়ার সমত্বরণের কোন গতিশীল বস্তুর গ্রাফ আঁকা হয়েছে। প্রথমে ত্বরণের জন্য আঁকা হয়েছে, তারপরে বেগের জন্য আঁকা হয়েছে, তারপরে দূরত্বের জন্য আঁকা হয়েছে। এবার তোমার কাজ হচ্ছে পরবর্তী যে 5 সেকেন্ড মানে 5 সেকেন্ড থেকে 10 সেকেন্ড পর্যন্ত এটা সমমন্দন হবে, এর সাথে কম্পোজিট আকারে গ্রাফটা আঁকবা। এখান থেকেই বাকিটুকু শুরু হবে, এখান থেকেই আবার শুরু হবে 6 সেকেন্ড 7 সেকেন্ডের বেগের অবস্থা কি, দূরত্বের অবস্থা কি, ত্বরণের অবস্থা কি, এটা তুমি আঁকবা, তোমার কাজ। আমি বলে দিচ্ছি স্যার একটা, ত্বরণ থাকলে তো এখানে ইয়ে থাকবে না, বেগ থাকবে না। ত্বরণ থাকলে বেগ থাকবে না? কেন বেগ থাকবে না? বেগ কি আমরা বের করে নিব স্যার? মানে প্রশ্ন যখন আমরা দেখতাম বেগ থাকে তখন তো আদি বেগ থাকতো, শেষ বেগ তো থাকতো না স্যার। আমি আসলে বুঝি নাই, তুমি আবার বলো। আমি বলতেছি স্যার এখানে তো আমাদের ত্বরণ দেওয়া আছে, তাহলে কি আমরা সেকেন্ড গ্রাফের জন্য বেগটা বের করে নিব? হ্যাঁ, সবগুলো বের করবা, বেগও বের করবা, দূরত্ব বের করবা। না বের করলে পাবা কোথায়? আচ্ছা স্যার, জি স্যার বুঝতে পারছি। আচ্ছা, আমি আরেকটা কথা বলে দিই, তোমাদের জন্য সবচেয়ে চ্যালেঞ্জিং হবে দূরত্বের গ্রাফটা বের করা। এটা একটু চৌকানা হয়ে বের করবা। আর যারা মনে করতেছো আমি গ্রাফ দিচ্ছি তোমরা করতেছো না, মনে করতেছো জিতে যাচ্ছ, আসলে দেখা যায় যে 40% প্রশ্ন গ্রাফ থেকে আসে, ওইগুলা মাথা নষ্ট করে। রিটেনের ক্ষেত্রে তো তোমার অল্টারনেটিভ থাকে, অবজেক্টিভের ক্ষেত্রে তো কোনো অল্টারনেটিভ থাকে না। আর গ্রাফ রিড না করতে পারলে তো ফিজিক্স পড়ে কি হবে? এটা যেন সবার এইচডব্লিউটা
করা হয়। ওকে, এবার হচ্ছে তোমাদের জন্য একটা চ্যালেঞ্জ। আমরা যে আগের সূত্রগুলো পড়েছিলাম, এই সূত্রগুলো দিয়ে আমি কিছু ম্যাথ করতে দিচ্ছি, তোমরা একটু নোট ডাউন করো, দেখি আগেরটুকু কতটুকু মনে আছে। আমি বলি, তোমরা লেখো, একটা উঁচু দালান থেকে কোনো বস্তুকে ছেড়ে দিলে এটি 1 সেকেন্ডে মাটিতে নেমে আসে। উঁচু দালানের ছাদ থেকে কোনো বস্তুকে ছেড়ে দিলে এটি 1 সেকেন্ডে মাটিতে নেমে আসে। এখন প্রশ্ন হচ্ছে, যদি আমি এটাকে হাফ সেকেন্ডের মধ্যে মাটিতে নামাইতে চাই, মানে 0.5 সেকেন্ডের মধ্যে মাটিতে নামাইতে চাই, তাহলে কি ব্যবস্থা গ্রহণ করতে হবে? আর যদি এটাকে 2 সেকেন্ড শূন্যে ভাসিয়ে রাখতে চাই, তাহলে কি ব্যবস্থা করতে হবে, কি ব্যবস্থা গ্রহণ করতে হবে? প্রশ্নটা না বুঝলে জিজ্ঞাসা করো, আমি প্রশ্ন বুঝিয়ে দিচ্ছি, তারপরে আমি অ্যাটেন্ডেন্স নিচ্ছি, যারা করতে পারে করবে, না হলে আমি বলে দিচ্ছি। কোশ্চেনটা বুঝিয়ে দেন। স্যার কোশ্চেনটা আরেকবার লাস্টটাটুকু বলেন। একটা বস্তুকে কোন একটা বিল্ডিং এর ছাদের উপর থেকে ছেড়ে দেওয়া হয়েছে, এটা মাটিতে আসতে 1 সেকেন্ড সময় লাগছে, 1 সেকেন্ড সময় লাগছে। এখন প্রশ্ন হচ্ছে যে আমি পরবর্তীতে এই ঘটনাটা আবার ঘটাবো, কিন্তু আমার এই বস্তুটা হাফ সেকেন্ডের মধ্যে মাটিতে চলে আসবে, এটা হচ্ছে একটা কেস। আরেকটা কেস, আমি চাই এটা 2 সেকেন্ড পরে মাটিতে আসবে। ত্বরণের মানের পরিবর্তন করা যাবে না, ত্বরণের মানের পরিবর্তন না করে, কারণ অভিকর্ষ ত্বরণ তো আমরা চেঞ্জ করতে পারবো না, তাহলে কি ব্যবস্থা গ্রহণ করব আমরা, কিভাবে এই ঘটনাটা ঘটানো যাবে? 1 সেকেন্ডের স্বাভাবিকভাবে পরে হাফ সেকেন্ডের মধ্যে মাটিতে নিয়ে আসতে চাই, আরেকটা হচ্ছে 2 সেকেন্ড পরে মাটিতে নিয়ে আসতে চাই। ঠিক আছে?